শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিক, এখন তো আমরা মধুমিতার মনের কথা চ্যানেলের কমিউনিটিতে গিয়ে টপিক নিই, তো ভালো লাগে খুব। তো থ্যাংক ইউ মধু, কি সুন্দর তুই দায়িত্ব পালন করছিস, খুব ভালো লাগে দেখলে। তো আজকের টপিক হচ্ছে কিছু কর্ম আমরা সাথে নিয়ে আসি। একদম সত্যি কথা, কিছু কর্ম না আমরা সাথে নিয়ে আসি, আমরা বুঝতে পারি না। আমাদের লাইফটা তো আমরা পেয়ে পেয়ে অভ্যস্ত না, সব কিছু আমরা পেয়ে যাই, তাই আমরা খুব অভ্যস্ত হয়ে যাই, আমরা বুঝতে পারি না। তো আসলে কিন্তু কিছুটা আমাদের ব্যাগে করে আমরা নিয়ে আসি, মানে আমাদের সাথে সাথেই চলে আমাদের প্যাটার্নসগুলো। তো এগুলো যদি আমরা একটু বুঝে নিই না, তাহলে মানে একদম অঙ্কের মতো ভীষণ সুন্দর, মানে জীবনটা অনেক ইজি হয়ে যায়। তো কালকে আসলেই মানে হঠাৎ করে মনে পড়ছিল যে বিভিন্ন সময় বিভিন্ন কথা মাথায় আসে। কালকে মধুমিতার মনের কথার মধু কালকে খুব সুন্দর টপিকটা আলোচনা করছিল, তখন নানা রকম কথা বলছিল। তখন এখন এক্স্যাক্টলি মনে করতে পারছি না, কিন্তু তখন আমি ওকে লিখেছিলাম একটা কথা, তো সেটা এখন আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমার জন্মের পর আমি না মাথায় খুব ঘা নিয়ে জন্মেছিলাম, অদ্ভুত। মানে মার কাছে গল্প শুনেছি যে আমার মানে একদম যখন নিউবর্ন, মানে মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি উইথ ওই ঘা মাথায়, মানে মার কাছে গল্প শুনেছি ওরম মাথার ওই ছোট্ট নরম মাথায় স্কিন তুলে এরম করে, কি মা বলতো বলে এরম করে তুলে তুলে ভিতরে ভিতরে ওষুধ দিতে হতো। মানে তখনও ভালো করে বোধহয় তখনকার দিনে, বা এখন তো বাচ্চারা অনেক পাকাপোক্ত, তখন তো একেবারে ল্যারব্যারে, তো ভালো করে বোধহয় চোখও খুলিনি সেই সময়। তো মার মুখে খুব শুনতাম যে মাথায় ঘা নিয়ে জন্মেছিলি তুই। তো এই যে এখন যে সময়টা চলছে, এই সময়টাই আমার জন্ম। তো যাই হোক, সেটা পরবর্তীকালে যখন আমার ওই অনুসন্ধানের একটা মন ছিল সবসময় ভিতরে ভিতরে না, সবসময় আমি খুব চিন্তা করতাম, কাউকে বলতাম না, কেননা সবাই সব কথা শুনলে না বিরক্ত হবে। তো বিভিন্ন রকম কথা মাথার মধ্যে ঘুরতো, আর মাথার মধ্যে ভাবতাম যে কেন এরকম ঘা নিয়ে এরকম জন্মেছি। জন্মানোর সময় মানে মায়ের পেট থেকে আমি ঘা নিয়ে জন্মেছি, অথচ আমার দিদি কিন্তু মাথায় এরকম নিয়ে জন্মায়নি। আমার দিদি কিন্তু সুন্দর। তো এটা মানে এরকম মাথায় আমার আসতো, আমার বিভিন্ন সময় বিভিন্ন জিনিস মাথায় এসছে। আজকে তাই মনে মনে ভাবি যে মায়ের পেটে তো কোথাও ছিল না ঘা, মায়ের পেটে তো আমি নিয়ে এসেছিলাম ওইটা। পরবর্তীকালে এটার আমি উত্তর পেয়েছি। এখন এই মুহূর্তে হঠাৎ ডিটেল আমি করছি না, পরের মুহূর্তে ওটার প্রত্যেকটারই জীবনের পারপাস থাকে। তবে একটা কথা আমি শেয়ার করতে চাই, যা কর্মই আমরা নিয়ে জন্মাই না কেন, আমরা প্রথম কথা আমরা যদি আইডেন্টিফাই করতে পারি আমাদের কর্মগুলো, যে সত্যি তো এটা একটা টেন্ডেন্সি মানুষের। যখন আমরা জানি না আলাদা কথা, কিন্তু যদি আমরা জানি ব্যাপারটা, তো আমরা যদি খুঁজে দেখি যে সত্যি তো এটা বারবার হচ্ছে, এটা একটা টেন্ডেন্সি তার মানে, আর সেটা কিন্তু কাটানো যায়। এটা একটা অদ্ভুত ব্যাপার। কিছু কর্ম আমরা সত্যিই নিয়ে আসি, কিন্তু আমরা কিন্তু কাটাতেও পারি সেগুলো। এমন না যে ওটা নিয়ে এসছি বলে কি করবে বলো, তোমার নিয়তি মেনে নাও, এভাবেই চলবে না, সেটা না। মানে আমি কিন্তু আমার জীবন দিয়ে পুরোটা বলতে পারবো না, কিন্তু অনেকটাই আমি দেখেছি এগুলো মিলিয়ে মিলিয়ে। যেরকম আমি আমার উদাহরণ দিচ্ছি, আমার জীবনে না ভীষণ বাধা আছে, মানে বাধা যে এখন নেই তা না, বাধা আছে। মানে একটা সময় আমার এরম ছিল যে বাধা না এলে বোধহয় আমার আর ভালো হবে না। মানে যখনই আমার কিছু একটা বাধা আসতো, তখনই আমি বলতাম এবার আমার ভালো হবে। কি অদ্ভুত না মানুষের মনগুলো, মানে আমরা ওভাবেই অভ্যস্ত হয়ে যাই। মানে যেগুলোকে আমার কাটিয়ে ফেলার কথা, আমরা সেগুলোতেই বরং অভ্যস্ত হয়ে যাই। মানে আমি ভাবতাম একটা সময় যে, জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা, মানে এতটাই বাধা, মানে কোনো কাজ ধরো কারোর খুব সুষ্ঠুভাবে হবে, আমার একটা ঢম করে একটা বাধা আসবে, আর ওই যে বাধাটা আসছে তখনই আমি বুঝতাম এবার হবে। আর যদি কোনো কাজ বিনা বাধায় আমার হতো, তাহলে না মনের ভিতরেই আমার একটা ছিল যে এটা সাস্টেন করবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এরকম একটা ছিল। কিন্তু ধীরে 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 না, তখন তো আমি এত কিছু জানতাম না, মানে এত কিছু পড়াশোনাও করিনি, কিছুই না, কিন্তু ভিতর মন হচ্ছে মায়ের মতো। আমার মা তো নিজে ভীষণ শক্ত ছিল, তোমাদের আমি অনেকবার বলেছি, মা ভীষণ স্টেডি মানুষ ছিলেন, মা মারাত্মক স্টেডি। মা এসব মানে মা সবসময় বলতেন যে, আমাকে বলতেন তোর অত ঠাকুর ঠাকুর তুই, আমি ছোটোবেলা থেকে এটাও আমার কর্ম, মানে আমি নিয়ে এসেছি ভীষণ ঠাকুর ঠাকুর, ছোটোবেলা থেকে খুব স্পিরিচুয়াল। মা বলতেন হ্যাঁ তোর দরকার, আমার দরকার নেই, আমি এত শক্ত, আমার এসব। তো সত্যি কথা মা খুব শক্ত ছিলেন, আমি ততোধিক দুর্বল ছিলাম।
তো সেটাই বলছি, এগুলো তো মা বাবার মধ্যে। আমার বাবা মিলিটারি মানুষ ছিলেন, প্লাস মাকে আমি এর আগেও আমি শেয়ার করেছি, আমার বাবা মাকে আমি মোস্ট মানে আধুনিক, মোস্ট বলশালী, যেমনি মা তেমনি বাবা, দুজনেই মারাত্মক স্ট্রেংথ, মানে কি বলবো, মানে প্রচুর এরকম গল্প, মানে এতটাই ওনারা স্টেডি ছিলেন। তো কিন্তু আমার দিদিও তাই মারাত্মক স্টেডি, খুব মনে জোর ছিল, খুব মানে কি বল, খুব ডাকাবুকু। আমি ছিলাম, মানে আমার গল্প শুনলে না তোমরা চমকে যাবে, সব কথা তো বলতে পারবো না। মানে আমার বাবা আমার দিদিকে বকলে না, আমার দিদি চোখের দিকে তাকিয়ে থাকতো এরকম করে, বাবা মানে ওটাতে না আরও আমার মা বাবা রেগে যেতেন, যে যখন বকছে তখন তাকিয়ে এরম। আর আমি মানে সেই কুকুরের ল্যাজ সে ভিতরে ঢুকে যায় না, আমাকে আর পেতো না। আমার বাবার একটা অদ্ভুত ছিল, একজনকে যেই বকতো তখন আরেকজনের ডাক দিত। আমাকে জীবনে আমার বাবা বকেননি, মারা তো অনেক দূরের কথা, কিন্তু একটা অদ্ভুত টেন্ডেন্সি ছিল আমার বাবার, দিদিকে যেই বকতো, দিদি তো ভীষণ জিদ্দি ছিল, দিদিকে যেই বকতো না আরেকজন কই যেই বলতো, আমি একদম বারান্দার পিছনে, মানে বাবা যেন আমাকে না পায়, মানে এটা এক একজন নিয়ে জন্মায়। তো সেটাই বলছি যে আমিও কিছু কর্ম কিন্তু নিয়ে এসেছি, যেরকম ধরো আমি যেটা বললাম, একটা মাথায় একটা অদ্ভুত আমি ঘা নিয়ে জন্মেছি। তো সেটার আমি এখন সেটা মানে কি বলবো, ওটার মধ্যে আমি আর যাচ্ছি না। তো ওটার আন্ডারস্ট্যান্ডিং আছে, তো সেটার মধ্যে আমি যাচ্ছি না, যে হ্যাঁ ওটা আমার কর্ম, ওটা আমি নিয়ে এসেছি পৃথিবীতে। তো সেরকমই এই যে বাধা, এত বাধা, ওইটা আমি না ধীরে 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 মন বুঝিয়ে 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 বুঝিয়ে, মানে সাধারণ আমি মানে আসামে যখন থাকতাম একা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি বাধা কাকে বলে দেখেছি। কিন্তু ওই যে বলে না দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ ইয়ে হয়, তো বলে দেয়ালে পিঠ ঠেকার আগেই শিখে যাও, সেটা অনেক বেটার হবে। তো সেটা সবার পক্ষে তো হয় না, আমাকে ওই শিখতে হয়েছে ঠেকে। তো আমি কিন্তু বাধাগুলোকে, যখনই বাধা আসতো না আমি একদম দাঁড়াতাম, এখনও তাই, ওটাকে আমি ক্যারি করছি। তার জন্য আমি সবসময় সকলকে বলি যে এখন হচ্ছে না মানে এই নয় যে পরে হবে না, ওটা একটা টেন্ডেন্সি, যে এখন হচ্ছে না মানে আর হবে না, বা এখন হচ্ছে না মানে ওটা যেরকম আমার ছিল, যে বাধা এলে আমার কাজটা ভালো, বাধা না হলে কোনো কাজ হলো, এগুলো সব প্যাটার্ন, মানে এগুলো আমার জন্ম থেকে নিয়ে এসেছি আমি, এই প্যাটার্নসগুলো আমার মা বাবার তো নেই, কারুর নেই, কিন্তু আমি নিয়ে এসেছি। আবার এই যে স্পিরিচুয়ালিটি, এটা কোথায়, আমার বাবা মা খুব একটা বেশি আহারে মানে একদম অতি মানে বাহুল্য যেটাকে বলে সেরকম, আমার কিন্তু খুব বাহুল্য ছিল, এখন অনেক ইয়ে হয়েছে, মানে খুব বাহুল্য ছিল পুজোতে, মানে কি বলবো, মানে ওপরের ব্যাপারটা খুব ছিল একটা সময়, সব রকম দেখে নিয়েছি। তো আমার বাবা মার অতটা ছিল না, বাড়িতে পুজো আচ্ছা খুবই হতো, আমার ঠাকুমা কৃষ্ণ ভক্ত ছিলেন, তোমাদের বলেছি আমাদের বাড়িতে স্বপ্নে পাওয়া মা লক্ষ্মী ছিল, মানে আমার বাপের বাড়ির দিকে, এবং মানে মার বাড়ির দিকে এবং বাবার বাড়ির দিকে বোধ, কিন্তু কেউই এক্সট্রা কিছু ছিল না আমাদের বাড়িতে। আমার এক জ্যাঠা সাধু হয়ে বেরিয়ে গিয়েছিলেন সংসার থেকে, সবই ছিল, কিন্তু আমার বাবা মার মধ্যে কোনো এক্সট্রা ছিল না, যে এক্সট্রাটা আমার মধ্যে এক্সট্রা, মানে লোকে না বিরক্ত হতো, এইটুকু মেয়ের মধ্যে আবার এরকম ইয়েকে, ওটা তো আমি মানে আমি নিয়ে জন্মেছি। যেরকম অনেক গল্প মার কাছে শোনায়, তখন আমি একদম ছোট, বাবা তারকনাথ দেখতে গেছি, বলে মা ভয় পেত আমাকে এই ধরনের সিনেমা দেখাতে, তার জন্য আমাকে আমার বাবা মা পাস্ট রিগ্রেশন করতে দেয়নি, যে তুই হয়তো আর ফেরতই আসতে পারবি না, মানে এভাবেই, মানে আমি এভাবেই বড় হয়েছি। তো বাবা তারকনাথ দেখতে নিয়ে গেছি, সেই এত কাঁদছি, মানে ওই ব্যাপারগুলো আমি নিয়ে জন্মেছি। মা বলতেন যে আমাদের মধ্যে তো এরকম নেই, এই মেয়েটা এরকম হলো কী করে, আমার ওরকম, মানে আমার খেলনাই ছিল, একটু যদি বাক্স পেতাম, মানে যে কোনো একটা বাক্স, মানে সেই বাক্সতেই বেশ ফুটো করে কাঁচি দিয়ে কেটে সেটাকে একটা মন্দির বানিয়ে ভিতরে একটা ছোটো ঠাকুরের ছবি রেখে, তারপরে ধূপকাঠি জ্বালিয়ে এগুলো আমার খেলা ছিল। তো ইভেন বন্ধুদের কাছেও করতাম, যে বিরক্ত হতো যে এই খেলা, মানে অনেক বড় অবধি খেলেছি আমি এরকম। সেটাই বলছি যে কিছু একটা প্যাটার্নস না আমরা সত্যিই নিয়ে জন্মাই, কিছু কর্ম, যেরকম চিন্তাধারা, বাবা মা ওরকম নয়, বাচ্চাটা ওরকম, বা এরকম অনেক আছে, মানে এরকম প্রচুর, আমরা বিশ্বাস করি না, আমরা বুঝতে চাই না, কিন্তু কিছু কর্ম আমরা না নিয়ে জন্মাই। এবং এতক্ষণ তো একটা খুব মজার ইয়েতে বলছিলাম, এবার আমি জানি না আমি সোশ্যাল মিডিয়াতে আছি, আমি কিভাবে বলবো, আমার সব কথাই আমি যখন বলি আমি চেষ্টা করি যদি একটু অ্যাওয়ারনেস কিছু হয়, মানে প্রত্যেকটা কথাই
আমি চেষ্টা করি এমনি এমনি বলে না, একটু যদি মানুষ কিছু শেখে। কালকে না আজকে ভোরবেলা একটা চিঠি, একটা ভাইরাল হয়েছে একটা চিঠি, আমার মেয়ে আমাকে দেখালো যে মা চিঠিটা দেখো। চিঠিটা আমার মেয়ে আমায় পড়ে শোনালো। তো তারপর থেকে মনটা না একদম উচাটন হয়ে গেছে যে একটা ছোট মেয়ে, 26 বছর বয়স, সে ছোট থেকেই মারাত্মক স্টুডিয়াস, কোচি বলে যে জায়গাটি, কোচির মেয়ে। সে পড়াশোনায় ফার্স্ট, খেলাধুলায় ফার্স্ট, সব কিছুতেই সে ফার্স্ট। তারপরে সে সিএতে ডিস্টিংশন পেয়ে, যে সিএতে আমার মেয়ে অর্ধেক করে আর তারপর করতেই পারলো না, 3 বার ফেল করলো, তারপর আর করতেই পারলো না। সেই সিএতে ও ডিস্টিংশনে বেরোলো ওই মেয়েটি। আমি আর নাম কিছু বলছি না, যারা অলরেডি দেখেছো চিঠিটা জানবে। খুব দুঃখের। তো মেয়েটি সব বিষয়ে এরকম, মানে ফার্স্ট একদম 1 নম্বর, আওয়াল বলে না, সব কিছুতে ওরকম। সিএ বেরোলো, খুব নামি দামি একটা কোম্পানিতে চাকরি পেলো, পুনাতে ট্রান্সফার হলো, পুনাতে 4 মাস চাকরি করলো। এই যে 4টে মাস ও স্ট্রেস নিতে পারতো খুব, মানে মারাত্মক প্রেশার, রাত জেগে পড়া বা এই ধরনের। এই যে চিঠিটা, এটা মেয়েটি নেই, মেয়েটি মারা গেছে 4 মাসে, মানে স্ট্রেস নিতে পারতো। ওটা হয়তো ও কর্ম, ওটা হয়তো নিয়ে এসেছে। সবাই স্ট্রেস নিতে পারে না, নেওয়ার একটা লিমিট থাকে। আমি জানি না তোমাদের আমি বোঝাতে পারছি কিনা। সবার কিন্তু স্ট্রেস নেওয়ার ক্ষমতা এক একজনের এক এক রকম। তো এই মেয়েটি স্ট্রেস নিতে পারতো। ওর মা চিঠিটা দিয়েছে চেয়ারম্যানের, মানে কোম্পানিটার চেয়ারম্যানের কাছে, যে আমার মেয়ে 26 বছর বয়স, ওর ব্যাকগ্রাউন্ড এই গত 4 মাস আপনাদের কোম্পানিতে, যেখানে আপনারা বলেন যে এমপ্লয়ীদের আপনারা এরমভাবে যত্নে রাখেন, এত প্রত্যেকটা জীবনকে আপনারা এতটা দাম দেন, আজকে সেই কোম্পানিতে আমার মেয়ে স্ট্রেস নিতে না পেরে, মানে রাত্রির বেলা পর্যন্ত ম্যানেজার ফোন করে করে কাজ দিত। তো এক্স্যাক্টলি আমি কি প্রোফাইল, কি কাজ, ওগুলো অত ডিটেল জানি না। আমি চিঠিটার বেস করে বলছি যে কতটা দুঃখ থেকে মা বলেছেন চেয়ারপারসনকে, একদম কোম্পানির যে চেয়ারম্যান তার কাছে গেছে, যে আমার মেয়ের চলে যাওয়াটা আর 10টা বাচ্চাকে যেন শিখিয়ে দিয়ে যায় নো বলতে। ও না বলতে পারতো না, এটা ওর কর্ম। ও না বলতে পারতো না। ওর মা ওকে বলতো, ওর মার কাছে থাকতো, 4 মাসও পুনাতে থাকতো। ওর মা বলতো যে তুমি না বলো, তুমি না বলো। ওর কর্মটা নিয়েই জন্মেছে, ও না বলতে পারতো না। কিন্তু এখানে এসে আমাদের অনেক নতুন কর্ম শিখতে হয়, অ্যাড অন করতে হয়, সেইটা কম্পালসারি। মানে ওটা আমার কর্ম বা আমার টেন্ডেন্সি এটাই। আমি খারাপ কথা বলি মানুষকে, আমি এরমই থাকবো, অনেক মানুষ বলে। তো আজকে আমার ভিডিওটার মাধ্যমে আমি এটাই বলতে চাইছি যে যদি তুমি দেখো যে তোমার মুখ নিষ্পিস করছে মানুষকে একটা খারাপ কথা বলার, বা একটা হিট করে কথা বলার, বা মানুষের পিছনে আলোচনা করার, তাহলে জেনে রেখো এই কর্মটা তুমি নিয়ে এসেছো। তো এটা আমার উপলব্ধি, আমি শেয়ার করছি। যদি দেখো আটকাতে পারছো নিজেকে, তাহলে ওটা কর্ম নয়। আর যদি মনে করো যে না, আমার যতক্ষণ না ও আমাকে এরকম বললো, আমি যতক্ষণ না বলছি আমার হাত পোক নিষ্পেষ করছে, সেটা যেন একটা টেন্ডেন্সি, সেটা যেন একটা কর্ম, ওটা কিন্তু নতুন কর্ম অ্যাড করতে হয়, না হলে ওটা কিন্তু মারাত্মক। আমরা জানি না যে কার কর্ম কার ওপর গিয়ে বর্তাচ্ছে। কর্ম মারাত্মক জিনিস, কর্মই ভগবান। এই বাচ্চাটার 26 বছরের একটা মেয়ে, ওর কর্মই ছিল, মানে ওর ওইভাবেই ও নিয়ে এসেছিল, ও কাউকে না বলতে পারতো না। আজকে না বলতে না পারার জন্য বলছে যে রাত্রিবেলা, মানে ওর মা বাবা যখন ছুটিতে ধরো কিছুদিনের জন্য বাচ্চাটার কাছে গেছে, বলছে অনেক রাতে ফিরে আবার ফোন এসছে, খেতে বসেছে, খাওয়াটাও ঠিক মতো হয়নি, ও ওই অবস্থাতেই কাজে বসেছে। এবং যখন কাজটা শেষ হয়েছে রাত্রির 1টা-1:30টায়, তখন ও জামা কাপড় চেঞ্জ করার ওইভাবেই শুয়ে পড়েছে। মানে ঘুমটুমও ঠিক মতো হতো না, খাওয়া দাওয়াও ঠিক মতো হতো না। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, ডাক্তার বলেছিল এমনি কিছু ভয়ের কিছু নেই, অতিরিক্ত স্ট্রেস, ওকে ওই মানে একটু না বলার। কিন্তু সেটা কিন্তু আমি জানি না, এখন এটা আমি বলছি, মানে এটা আমার এতটাই এফেক্ট করেছে যে আমি তাই মনে মনে ভাবছি মা বাবা ওখানে হয় না ওরকম। মা বাবা সব বাড়িঘর ছেড়ে বাচ্চার কাছে গিয়ে থাকা সম্ভব নয়। আর আজকাল বাচ্চারা কিন্তু কথাও শুনতে চায় না। তাই বলছি ছোট থেকেই না এটা শেখানো, যে নিজের একটা লিমিটেশনস, এর বাইরে আমি করব না, এর বাইরে তুমি যদি আমায় জোর করো আমি বাঁচবো তবে তো।
তো সেটাই বলতে চাইছি। আমি না ঠিক মতো বুঝিয়ে হয়তো বলতে পারছি না যে বাচ্চাটি, ডাক্তারও কিন্তু বলেছিল, ডাক্তার তো এসব কর্মটর্ম বুঝে বলেনি, ডাক্তার বলেছিল যে না করতে হবে না, ঘুম নেই, খাওয়া নেই। ম্যানেজার যে স্পেসিফিক ম্যানেজার, ওর যে মানে ওর ইমিডিয়েট বস যে, সে মানে কোম্পানির যতটুকু কাজ তার বাইরেও ওকে দিয়ে কাজ করাতো। এবং সব থেকে যেটা ক্ষতি ছিল সেটা হচ্ছে ঘুম ছিল না, স্ট্রেসের থেকে ও ঘুমোতে পারতো না, ওইটুকু মেয়ে 26 বছরে। তারপরে একদিন হার্ট অ্যাটাক হলো ওইটুকু মেয়ে, চলে রিসেন্ট ঘটনা, আজকালে দু একদিন না সরি, ওর কাজ মানে 7-10 দিন আগের ঘটনা। সত্যি খুব দুঃখের। এটাই বলছি, দেখো কর্ম বা টেন্ডেন্সি আমি না কাউকে না বলতে পারি না, বা আমি না সবাইকেই না বলতে পারি, বা আমি খুব মানুষকে একদম মুখের ওপর কত্তর কথাটা, এটা তো খুব মানে খুব দেখেছি আমি, মানে আমার জীবন দিয়ে আমি খুব দেখেছি। মানুষ খুব ভাবে এটা অহংকার, মানে আমি মানুষের মুখের ওপর আসলটা বলে দিতে পারি। বলে যে অপ্রিয় সত্যি বলতে নেই, মানুষ কানা ছেলেকে যদি আমি কানা বলি কষ্ট হবে না? তো ঠিক সেরকমই মানে উল্টো দিকটাও তাই, মানে সবটাই করব, এগুলো আমরা নিয়ে জন্মাই। কোনো বাবা মা কিন্তু শেখায় না বাচ্চাদের যে তুই এরম হ, কিন্তু কর্মটাই এরকম। তার মধ্যে অ্যাড অন হয় বাবা মা যদি না সামলায়, বাবা মা যদি নিজেরা না সামলায়, সেটা অ্যাড অন করে। সেটার মধ্যে আমি যাব না, ওটা অন্য টপিক। কিন্তু আমি প্রত্যেকটা বাচ্চা, মানে তোমাদেরকে বলছি, আমরা তো ধরো বয়স হয়ে গেছে আমাদের তো আর, কিন্তু যারা ইয়াং তোমাদেরকে বলছি, যদি মনে করো যে এক্সট্রা প্রতিবাদ করতে যাও, এক্সট্রা প্রতিবাদ করাও ঠিক না, ওটাও কর্ম। আমার হাত নিষ্পিস করছে, আমি কেন প্রতিবাদ আজকে দিনটা এমন গেছে না, এমন একটা জায়গা, অতিমাত্রায় প্রতিবাদ করতে গেলেও কিন্তু বিভিন্ন রকমের ডিফিকাল্টিজ আসতে পারে। তো ওই হাইয়েস্ট উইজডম মানে নিয়ে কাজ করতে হবে। তারপরে সেরকম দরকার হলে একটু সরে আসা, বা আমি ঝগড়াঝগড়ির মধ্যে থাকছি না, বা এরকম অনেক ইয়ে আছে, মা বাবার সাথে কথা বলা, এগুলো। তো আর যেটা মারাত্মক বললাম যে কর্ম বোঝা যায় কি দিয়ে, মানে আমার যেটা কর্ম আমি কি দিয়ে বুঝবো? দিনের পর দিন ওটার অল্টারেশন নেই, দিনের পর দিন যেটা বোঝা। কিছু প্রার্থনা থেকে না আমরা সরে আসি, কিছু ওটা মারাত্মক। মানে যখনই কারোর সঙ্গে আমরা করতে থাকি একটা টেন্ডেন্সি বোঝা যায়। বলছে যে মানে যারা আমরা শেখাই, মানে যারা আমরা ধরো দায়িত্ব নিয়েছি মানুষকে, খুব সহজভাবে মানুষকে শেখাবো, নিজে শিখবো, মানুষকে শেখাবো। কিন্তু সেখানেও বলছে তুমি ব্রিজটা দেখাতে পারবে, ওই ব্রিজের ওপারে একটা সুন্দর জায়গা আছে, মানে ওখানে তোমার কর্মমুক্তি বা তোমার জীবনটা এরম হবে, কিন্তু ব্রিজে তুমি ওকে ধরে হাঁটিয়ে দিতে পারবে না, ওখানে তাকে নিজেই যেতে হবে। তো সেটাই বলছি যে কর্ম কখন বুঝবো? দিনের পর দিন করছি আমি, দিনের পর দিন, হাজার বলা সত্ত্বেও আমি আটকাচ্ছি না নিজেকে। ওটা হচ্ছে প্যাটার্ন, ওটা হচ্ছে কিছুতে আমার হাত নিষ্পিস করছে, আমার ভিতর থেকে আমাকে মানে আরও অনেক ধরনের আছে এই ধরনের ইনার মোস্ট কর্ম, যেগুলো আমরা একদম নিয়ে জন্মাই। আমাদের ফ্যামিলিতে হয়তো সবার থাকে না, আমি নিয়ে জন্মেছি। মানুষকে অবিশ্বাস করা, বা অনেকে বলে যে আমি মানুষকে বিশ্বাস করে ঠকেছি, এখন আর বিশ্বাস করি না। যার ওটা যদি সাময়িক হয়ে থাকে, যে আজকে আর বিশ্বাস করি না, তাহলে ওটা কর্ম নয়, তাহলে এ জন্মের ও আপ ডাউন করছে। আমি আমার কথা বলছি, আমার একটা প্যাটার্নই আছে মানুষকে বিশ্বাস করা। আমি কিন্তু খুব একটা ঠকিনি, রেয়ার ঠকেছি। ঠকার পরেও আমি বিশ্বাস করি, ওটা আমার কর্ম। ইদানিং আমি একটু নিজেকে ওই মানে বলছি না অল্টারেশন একটু বুঝে, আমি কখনোই বলবো না কাউকে যে ঠকেছো তো আর বিশ্বাস করো না, আরও আসবে অবিশ্বাসের জিনিস, আরও আসবে। বলছে অল্টারেশনটা দরকার। এবার অল্টারেশনটা এক একজনের এক এক রকমভাবে হয়। আমি এখন থেকে আর করবো না এগুলো, এ জন্মের। মানে এখন আমি যেটা এক্সারসাইজ করছি আমার আশপাশ দেখে, আমি নতুন কর্ম কিন্তু যেটা আমার নিয়ে আসা, যেটা থেকে আমি কিছুতে হাজার আমায় ঠকাক আমি আবার বিশ্বাস করি, ওইটা কর্ম, ওটা আমি নিয়ে আসি। হাজার বলছে যে এরম এত, আমাকে আমার বাবা ইমোশনাল ফুল বলতেন, সত্যি ইমোশনাল ফুল, কিন্তু আজকেও তো তাই, বেরোতে পারিনি ওর থেকে। কিন্তু হ্যাঁ, আমি অল্টার করেছি, ওটা দরকার। যেরকম আজকে যে বাচ্চা মেয়েটির কথা বললাম, 26 বছরের মেয়েটি নেই, মা তার বুকটাকে নিংড়ে চিঠিটা লিখেছেন, এবং লাস্টে উনি লিখছেন
যে আমার কুল তো খালি হয়ে গেল। আপনারা যে এত বললেন যে আপনারা খুব নামকরা কোম্পানি, আপনারা এমপ্লয়ীদের এরকম যত্নে রাখেন, তো আপনাদের চোখের আড়ালে এত বড় অযত্ন হয়ে গেল আমার মেয়ের, এইরকম অযত্ন যেন আর বাচ্চাদের না হয়। উনি ওনার কাজটুকু করলেন, কিন্তু কথা হচ্ছে যে বাচ্চাগুলো আগামী দিনেও জয়েন করবে, হ্যাঁ, তাদের তো উনি গিয়ে বলতে পারবেন না। এক একটা বাচ্চা এক এক রকম কর্ম নিয়ে জন্মায়। তো সেটাই বলছি, এই ক্ষেত্রে আমি বলছি বাচ্চাটি দেখো, হাত নিষ্পিস করে লাভ নেই, এটা যার যার কর্ম, ও না বলতে পারতো না, কিন্তু সেখানে আমি না বোঝাতে পারছি কিনা আমি জানি না। সেখানে যদি ওকে শেখানো হতো যে না, তোমার এক্সট্রা একটা লিমিট অবধি, তারপর তুমি বলবে আমার কষ্ট হচ্ছে, আমার ব্যথা হচ্ছে, আমার ঘুম চলে গেছে, বলতে হবে, বলতে হবে। কর্মা অল্টার করা যায়। আমি নিয়ে এসেছি বলে আমি এটাকে নিয়েই চলে, এটা তাহলে হয়ে যাবে তোমার নিয়তি, আমরা তাহলে নিয়তির হাতের পুতুল হয়ে গেলাম। কিন্তু কর্মা কিন্তু যাই হোক না কেন, প্রথমে যেটা আমি বলতে চাইছি যে কর্মা, কিছু কর্মা আমরা নিয়ে জন্মাই, আমাদের প্যাটার্নই হচ্ছে মানুষকে, কি আমাকে ওরকম বললো, যতক্ষণ না আমি বলছি ততক্ষণ আমার ভিতরে মানে একটা কষ্ট চলতে, ওটা প্যাটার্ন, ওটাকে অল্টার করতে হয়। এরকম প্রচুর জিনিস আছে, প্রচুর। তো সেটাই বলছি যে হ্যাঁ, আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমাদের কিন্তু প্যাটার্ন, মানুষের যেরকম মানুষকে খারাপ কথা বলা, যেন তেন প্রকারণ, সে তোমার জন্য হয়তো অনেক করেছে, প্রচুর করেছে, কিন্তু তা সত্ত্বেও একটা প্যাটার্নই হচ্ছে, মানে অত ডিটেল আমি বলতে পারছি না। মানে আমি দুটো কথা এইটার মাধ্যমে, যে কিছু কর্ম আমরা নিয়ে জন্মাই, মানে চেনা চেনা জিনিস বারবার হচ্ছে, দুটো হতে পারে। একটা হচ্ছে আমি বুঝতেই পারি না, আর একটা হচ্ছে আমি বুঝলেও অল্টার করি না, দুরকম। তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টস হয়, মারাত্মক অ্যাক্সিডেন্টস, মানে হচ্ছে গাড়ি ঘোড়ার কথা বলছি না, জীবনে অ্যাক্সিডেন্ট, মানে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট। আর সেটা যদি ফ্যামিলির, তার যদি ফ্যামিলিতে এফেক্ট পড়ে, তাহলে মারাত্মক। ফ্যামিলির সকলে যদি মানে সেরকমভাবে সবল, সেরকমভাবে স্ট্রেংথ না থাকে, মানে কজ অ্যান্ড এফেক্ট না জানে, তাহলে কিন্তু প্রত্যেকে ওই একই জিনিসের মধ্যে, একই অসুখ তাদের মধ্যেও করে। তো সত্যি কথাই এটা খুবই একটা ফান্ডামেন্টাল একটা কথা। আমরা প্রত্যেকেই কিছু কিছু কর্ম, এবং সেগুলো সবসময় চেনা কর্ম হয় না, যে মা গান জানে বলে বাচ্চাও গান জানে, এটা যেরকম, আবার কিছু অচেনা কর্মও আসে, এবং সেটার থেকে আমরা অনেক সময় ভাবি না যে এরকম হয়ে গেল, কিছুটা কিন্তু আমাদেরও থাকে, মানে যে ঘটনাগুলো আমাদের জীবনে ঘটছে না, একটা প্যাটার্নস থাকে। তাই বলছি, এই আমি 1.5-2 বছর ধরে যে আমি সমানে আমি এই কজ অ্যান্ড এফেক্ট বলে যাচ্ছি, কেননা আমি খুব বিশ্বাস করি, আমার জীবন দিয়ে আমি দেখেছি যে মানুষ যদি নিজের ভেতরটাকে, নিজের চিন্তাধারাটাকে বদলায় না, জীবন বদলায়। আমি আমার জীবন দিয়ে দেখেছি। আমি আমার মতো কর্ম, এত ভীতু একটা কর্ম একটা মানুষ আমাকে যে যা খুশি বলে যেতে পারতো, আজকে বলতে পারে না। আমি অল্টার করেছি সেটাকে, কেননা বলছে না, নিজেকে যদি আমি সেই ডিগনিটি বা সেই রেসপেক্ট না দিই, আর রেসপেক্ট মানে কি, আমাকে কেউ কিছু খারাপ বললো মানে উল্টে আমি তাকে খারাপ বলবো না, একদম দরকার হয় না, একদমই দরকার হয় না। তো সেটাই বলছি, নিজের কর্মা যদি আমরা চিনি, যে আমার এই জিনিসটা, একই চিন্তা আমি রোজ করি, এটা আমার কর্ম, এটা থেকে আমাকে কোনো জ্যোতিষী বার করতে পারবে না, আমাকে এটা থেকে নিজেকেই বার করতে হবে। তো ওটা আমার প্যাটার্ন, আমি নিয়ে এসছি। তো এগুলো অনেক মানে একদম সেই সুতোর মধ্যে জড়িয়ে 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 জানতে হবে এবং মানতে হবে। তো তাহলে না অনেক জিনিস, মানে অনেক সময় হয় আমরা পারি না, কেননা হয়তো ফ্যামিলির বলছে না, একটা মানে একটা বড় কাপড়ের মতো, মানে ধরো সম্পর্কগুলো একটা একটা কাপড়ের মতো, মানে সুতোগুলো এমনভাবে, মানে আমার হাজব্যান্ড আর আমার কর্মা বা আমার বাচ্চা, আমরা তো নট বাই চান্স, আমরা এমনি এমনি আসিনি এক জায়গায়, আমাদের কর্মাগুলো আমাদের কাছাকাছি নিয়ে এসছে। কেননা আমি যদি অন্য কোনো জায়গায় জন্মাতাম, আমার সেম প্রবলেমগুলোই হতো, কারণ এটা আমি ক্যারি করছি। আজকে আমরা ভাবি এইরকম ফ্যামিলিতে না হয়, আমরা ওই অন্য ফ্যামিলি, অন্য ছেলে যদি আমার একই হতো, কারণ এটা আমার প্যাটার্ন। তো সেটাই বলছি, সেক্ষেত্রে ওই যে শাড়ির যে একটা কাপড় বানানো হয়েছে কর্মের সুতো দিয়ে, সেইটা যদি সবকটা সুতো যদি খুব সুন্দর সিমেট্রিক্যাল ওয়েতে যদি সেটাকে, কিন্তু একটা সুতো যদি বেরিয়ে থাকে না,
তাহলে কিন্তু কর্মা মানে ফ্যামিলি কর্মা বদলাতে চায় না কিছুতেই। হয়তো একজন খুব স্ট্রং, তার সুতোটা খুব সুন্দর উঠছে, দুজন খুব স্ট্রং, তার সুতোটা সুন্দর উঠছে, কিন্তু একটা সুতো কিন্তু কিছুতেই ট্যালি করাতে পারছে না। তো দরকার হচ্ছে ওই টুগেদারনেস, মানে ওই সুতোটাকেও জানো তো, আমি হয়তো ভাবি যে ওর সাথে মিশবো না, দরকার নেই ওর সাথে, কিন্তু এটা আমরা বুঝি না যে সবটা মিলিয়ে আমার কর্ম। আমি যদি ওই সুতোটাকে ফেলে দিই, আমার ফুটো হয়ে যাবে, ছ্যাঁদা হয়ে যাবে, উঠে থাকবে, আমার লাইফটাও ঠিক তাই। ওই জিনিস আমি পারবো না কোনোদিনও। তো তাহলে তালি মারা হয়ে যাবে, মানে আরও অনেক আলোচনা করা যায়, অত এগুলো রাতের পর রাত আলোচনা করার মতো বিষয়। তো সেটাই বলছি যে অনেকে বলে যে এর সঙ্গে তোমার পোষাচ্ছে না, বাদ দিয়ে দাও, যে না সবটাই মিলিয়ে একটা ফ্যামিলি, ইনার মানে একদম ইমিডিয়েট ফ্যামিলি, তারপর বন্ধু বান্ধব, ইউটিউবের একটা ফ্যামিলি। আমি যদি ভাবি দূর এই খারাপ এর সাথে আমার জীবনে ইউটিউব কেন, আমার জীবনে অন্য জায়গা থেকে এরকম মানুষ আসবে। তো এটাই হচ্ছে কর্ম। তো সেটাই বলছি, আমাকে যেন তেন প্রকারে ওই নিয়ে চলতে হবে সুতোটাকে, যেভাবেই হোক আমাকে। ওটা তো ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে বলছি, ফিজিক্যাল ওয়ার্ল্ডেও ঠিক তাই, নাহলে কিন্তু বারবার ওই জিনিসটা রিপিট করবে। তো একদম সত্যি কথা যে আমি ছোট ইয়াং যারা, তাদের তোমরা অনেকেই আমার চ্যানেল দেখো, তোমাদেরকে বলছি কর্মটাকে চিনে নাও। এখন যদি চিনে নিতে পারো না, অল্টার করতে সুবিধা হবে। তোমরা এখন ছোট, তো কর্মটাকে যদি চিনে নাও যে একটা টেন্ডেন্সি বারবার আসছে, একটা খারাপ চিন্তা বারবারই, আমার চাকরিটা হবে না, এবার আমার রেজাল্টটা ভালো হবে না, বা আমি তো প্রত্যেকবারই ফার্স্ট হই, এবারও ফার্স্ট হব। প্যাটার্নগুলোকে যদি অল্টার করতে পারো, যে না এভাবে বলবো না, না এভাবে একটু অন্যভাবে, মানে এখানে যেটা আসবে সেখানে এটা মুখে আসবে, তারপরে আমার অ্যাকশন হবে, তারপরে আমার হবে এভাবে আমার সবটাই। তো আমরা যদি এটা একটু মাথায় ঢুকিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা মা বাবার সাথেও শেয়ার করতে পারবো। মানে আমি আমার জীবনের কথা বলছি, শোনে সবসময় কি আর শোনে না, কিন্তু চেষ্টা করে যেতে হয়, অন্তত কোথাও থাকে, কোথাও যে আর বেশি বলা যাবে না এই আলোচনাটা, যাই হোক। তো সেটাই বলছি যে হ্যাঁ, আমাদের কর্মগুলো, এই যে আজকে আমি কজ অ্যান্ড এফেক্ট করি, আজকে যারা তোমরা দেখছো তারা ভাবছো বোধহয় যে আমি এখন করি, না, আমি ছোট শিশু বয়স থেকে করি, যখন আমি বৌদ্ধ ধর্মে আসিনি। যারা আমাকে খুব কাছ থেকে চেনে তারা জানে এটা আমার কর্ম। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে এটাকে কি অল্টার করেছো? এটাকেও অল্টার করেছি, ভালোর দিকে অল্টার করেছি, আরও বেটার দিকে অল্টার করেছি। আর যদি দেখতাম যে না এমন একটা জিনিস যেটা ক্ষতি হচ্ছে, মানুষ তো আমরা বুঝতে তো পারি, ঠিক আমরা বুঝতে পারি যে রোজ খারাপ কথা বলছে, যে রোজ খারাপ, তার তো কর্মা। ওই সুতোগুলো, ফোন আসছে, কিছুতেই ভালো ডিজাইন হবে না, লাইফের ডিজাইন ওই সুতোটা সুন্দর হবে না কোনো, সে তো বুঝতে পারছে, কিন্তু সে করছে না, মানে অল্টার করছে না। তাই বলছি যে যেরকম কর্ম নিয়েই আসো না কেন, সব অল্টার করা যায়, সব। এই 26 বছরের ছোট্ট মেয়েটি, আজকে যে মেয়েটি চলে গেল, এস আমার মনে হয় বেশ একটু যদি বলতে পারতাম, না বল না বল না বল, বল আমি পারছি না, বল, এতে কোনো লজ্জা নেই, পাচ্ছিস না বল। সেই লেভেল অফ মাকে শক্ত হতে হয়, মাকে বল বল, তুই যদি না বলিস আমি কিন্তু 3 দিন খাওয়ার আমার জীবনে হয়েছে, বল, মানে কজ শেখানোর জন্য। মানে আমি যে কতটা দূর অবধি যাই, এখনও যাই, শুধু আমার বাচ্চার জন্য না, আমি সবার জন্য যাই। একই কথা বলতে থাকি, একই কথা বলতে থাকি, লোকে বিরক্ত হয়, তাও বলতে থাকি। আমি জানি যে মাথাটা না ওই স্ট্যাম্প করে যাওয়ার মতো ঠিক ঠিক ঢুকে যাচ্ছে, হ্যামারিং হচ্ছে, ঠিক জায়গায় না মানুষ কানেক্ট করে নেবে। আরও অনেক কথা বলার থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো এর থেকে বেশি আর বলা যায় না। তো যাই হোক, খুব ভালো থেকো তোমরা সবাই। আর একটা কমেন্ট এসছে আমার, কেউ বোধহয় লিখেছে দিদির কবিতাটা কোথা থেকে দেখবো। দিদি নয়, আমি এর আগের দিন আমার দিদিমার কথা বলেছিলাম। আমার দিদিমা ইংরেজিতে কবিতা লিখতেন, এবং দিদিমার শাশুড়ি উনিও ইংরেজিতে কবিতা লিখতেন, ব্রিটিশ ইন্ডিয়া তখন। তো সেই কবিতা তো আমি পারবো না, তবে ওইটা আমাদের দেখে, মানে আমি যে কবিতা লিখি ওই জিন্স এসছে। আমার কবিতা লেখা তো আকাশ থেকে আসেনি, ওই আমার কবিতাগুলো ওনাদের থেকে পাওয়া। ওনাদের কবিতা আমি কোত্থেকে পাবো? দিদিমার কথাটা তো আমি শুনেছি, আমার মামা বাড়িতে ছিল, বা আমার বড় মামার মেয়ে দিল্লিতে থাকে, ওদের কাছে, আমার কাছে নেই। মানে তখন তো আর এই হোয়াটসঅ্যাপ বা সব ছিল না, সেগুলোকে উচিত ছিল হয়তো প্রিজার্ভ করে রাখা, কিন্তু তখনকার দিনে মানুষ তো অতটা ইয়ে ছিল না এখনকার মতো। এখন যেমন একটা এদিক ওদিক কিছু আমরা ছবি তুলে রাখি, ভালো হয়েছে রেকর্ডিং, আমাদের নেক্সট জেনারেশন দেখতে পারবে। তো এই যে আমি ইউটিউব
করছি, আমার নাতি নাতনি হলে তারা দেখতে পারবে যে আমার দিদিমা এই কজ অ্যান্ড এফেক্ট বলে বলে বেচারা পাগলই হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটাই বলছি যে যাই হোক না কেন, যাই করো না কেন, নিজের কর্মটা চিনে নাও। এর থেকে বড় বলে বলে মুখ শুকিয়ে যায়। এখানে কোনো ধর্ম না, এটা বৌদ্ধ ধর্ম, ভারতীয়, মানে আমাদের কোনো আলাদা করে কোনো ধর্ম নয়, এটা জীবনের কথা। যে কজ আমার কর্ম, আমার কর্মটা আমি নিয়ে এসছি, এটা আমাকে খুঁজে পেতেই হবে, আমাকে পেতেই হবে, আমি সরতে পারবো না এর থেকে। তো যাই হোক, আজকে এই অবধিই রাখলাম, আবার কালকে দেখা হবে। খুব ভালো থেকো। আর যে জিনিসটা এখন আমাদের হয়ে চলেছে আমরা জানি, সেটা খুব তাড়াতাড়ি ইয়ের দিকে এগোক। আর কি বলবার, আজকে আর কিছু বলারও ছিল বলার, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি তো থেমে থেমে বলতে হয়। আবার কোনো দিন কোনো সময় কোনো একটা টপিকের মাধ্যমে হয়তো বিনা নাম করে হয়তো কিছু আবার শেয়ার করব। ভালো থেকো তোমরা সবাই। আর যাই হোক না কেন, নিজের কর্ম, নিজের টেন্ডেন্সিটাকে চিনে নেওয়া এবং অল্টার করে নেওয়া এখনও সময় আছে, খুব প্রয়োজন, খুব প্রয়োজন। ভালো থেকো তোমরা সবাই, আর কজে থেকো।